ভূতের পাল্লায় গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের গল্প। ছোট দাদু সেদিন সকাল সকাল এসে বৈঠকখানার ঘরে বসতেই নাতি নাতনিরা সবাই এসে জড়ো হলো তার কাছে। তারপর সকলে মিলে চিৎকার করে বলতে থাকলো, দাদু গল্প শুনবো, গল্প শুনবো, গল্প বলো। ছোট দাদু বললেন, এই সময় গল্প শুনবি কী রে, তোদের পড়াশোনা নেই? পেকো অর্থাৎ পঙ্কজ বলল, না আজ পড়াশোনার ঝামেলা নেই, স্কুল থেকে 4 দিন ছুটি দিয়েছে, 4 দিন এখন স্কুল বন্ধ। ছোট দাদু বললেন, স্কুল বন্ধ তো কি হয়েছে, তাই বলে পড়াশোনা করতে হবে না? ছোট বোন বিনি বললে, সে হবেক্ষণ দাদু, আজ একটা গল্প বলো। এই কথা বলে আবার সবাই মিলে চেঁচাতে আরম্ভ করলো। দাদু তখন আরাম করে বসে বলছে, আচ্ছা সবাই চুপটি করে বস, একটা বেশ ভালো গল্প বলছি তোদেরকে। দাদুর কথা শুনে সবাই চুপচাপ গিয়ে তার কাছে বসলো। দাদু গল্পও বলতে শুরু করলো। দাদু জিজ্ঞেস করলেন, তোরা গোপাল ভাঁড়ের নাম শুনেছিস? সবাই একসঙ্গে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ শুনেছি। কেউ বলল, আমি গোপাল ভাঁড়ের গল্পের বই পড়েছি, কেউ বলল সিনেমা দেখেছি। দাদু বললে, তাহলে তো ভালোই হলো, নতুন করে আর গোপাল ভাঁড়ের পরিচয়টা তো দিতে হবে না। বিনি তক্ষুনি বলে উঠল, না না না, তুমি গল্প বলো। দাদু বলল, তাহলে শোন তবে। একদিন গোপাল ভাঁড় রাজসভা থেকে ফিরে আসতে তার স্ত্রী বললেন, একবার বাজারে যাও তো। গোপাল বলল, কেন? গোপালের স্ত্রী বলল, বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসো, আজ ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে। গোপাল হাতে সেদিন টাকা পয়সা ছিল না। স্ত্রীর বায়না শুনে সে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। তাই দেখে গোপালের স্ত্রী বললে, কী গো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন, বাজারে যাও। গোপাল আস্তে আস্তে বললে, আজ আমার কাছে টাকা পয়সা নেই, ইলিশ মাছ বরং অন্যদিন খেও। গোপালের বউ এই কথায় খুব রেগে গেল আর বলল, যার বউকে খেতে দেওয়ার মুরদ নেই, শখ আহ্লাদ মেটাবার মুরদ নেই, তার আবার বিয়ে করা কেন? বিয়ে করলে যে বউয়ের শখ আহ্লাদ মেটাতে হয় জানো না? গোপাল একটু হেসে বলল, দেখো, বিয়ে করা বউ হলো স্বামীর অর্ধাঙ্গিনী, তার সুখ দুঃখের ভাগিদার। বউ মুখ নাড়া দিয়ে বললে, থামো থামো, আর ন্যাকামো করো না। কথায় আছে না, ভাত দেবার কেউ নেই, কিল মারার গোসাই। আবার ধমক খেয়ে গোপাল চুপ করে রইল। গোপাল বলল, ধর্ম কথা নয়, বউ হলো এটা শাস্ত্রের কথা। বউ বললে, তোমার অমন শাস্ত্রের মুখে ঝাঁটার বাড়ি, আর তোমার মুখেও ঝাঁটা মারি। এই কথা শুনে গোপাল খুব দুঃখিত হয়ে মনে মনে ভাবল, কিসে এত অহংকার, সামান্য অর্থের জন্য নিজের স্ত্রীর থেকে এত অপমান। আর বাড়িতে থাকবো না, যেদিকে দু চোখ চলে যায় সেদিকেই চলে যাব। মনে মনে এরকম চিন্তা করে গোপাল তখনকার মতো চুপ করে রইল। দুপুরবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে, গোপাল তখন ঘর থেকে বেরিয়ে পড়ল। গোপাল চলছে তো চলছেই, কোনো দিকে তার কোনো খেয়ালই নেই। এইভাবে অনেক দূর এসে পড়ল গোপাল। যখন তার হুঁশ হলো, তখন সূর্যদেব অস্ত গেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে চারিদিকে। হঠাৎ তার পায়ে একটা কিসের ঠোক্কর লাগলো। নিচুর দিকে তাকিয়ে গোপাল দেখল তার পায়ের কাছে পড়ে আছে একটা পোড়া কাঠ। সে তখন চারিদিকে তাকিয়ে দেখল এটা একটা শ্মশান। চারিদিক ধুধু করছে মাঠ, কোথাও কোনো লোকজন নেই। চারিদিকে মরার মাথা, পোড়া কাঠ, হাড়গোড় ছড়ানো। তার সামনে একটু দূরেই একটা চিতা অল্প অল্প ধোঁয়া উঠছে, মনে হচ্ছে কারা যেন সদ্য পুড়িয়ে গেছে। এইসব দৃশ্য দেখে গোপাল ভয় পেয়ে গেল। তখন সে তাড়াতাড়ি ফিরে যাবার জন্য হাঁটতে লাগলো। কিন্তু তখন চারিদিকে অন্ধকার নেমে এসছে, আবার কৃষ্ণপক্ষের রাত, তার উপরে আকাশে আবার মেঘও জমেছে, কিছুই দেখা যাচ্ছে না। চলতে চলতে গোপাল বারবার হোঁচট খেতে লাগলো। এমন সময় একসঙ্গে কতগুলো শেয়াল ডেকে উঠল। গোপাল চমকে উঠে তাকিয়ে দেখল সেই শ্মশানের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, পথ হারিয়ে ফেলেছে। গোপাল কিছুক্ষণ এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে চারদিকে পথের সন্ধান করতে লাগলো, কিন্তু কিছুই দেখতে পেল না অন্ধকারে। আকাশ তখন ঘন কালো মেঘে ছেয়ে গেছে।
কিছুই দেখা যাচ্ছে না। এমন সময় তার চোখে পড়ল একটা মস্ত বড় বট গাছ। গোপাল আস্তে আস্তে সেই বট গাছের কাছে গিয়ে কোনো রকমে তার মোটাসোটা দেহটা নিয়ে গাছের ওপর উঠে বসল। এদিকে সারা রাত ধরে মাথার হাড় গোড় নিয়ে কুকুর শিয়াল খণ্ডযুদ্ধ চালাচ্ছে। রাত যখন গভীর, এমন সময় একটা ভূত এসে সেই বট গাছের তলায় বসল। তার চেহারা দেখে গোপালের বুক দূর দূর করতে লাগলো, সারা গায়ে ঘাম ছুটতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, এবার যদি প্রাণে বাঁচি আর কখনো গিন্নির সঙ্গে ঝগড়া করব না। হে মা কালী, এবারের মতো আমায় বাঁচিয়ে দাও। গোপাল যখন এই অবস্থা, তখন তার আরও 4টে ভূত এসে বসলো বটগাছের তলায়। এবার তাদের মধ্যে তারা নাকি সুরে কথাবার্তা বলতে লাগলো। গোপাল প্রথমটা ভয় পেলেও সে ছিল খুব চতুর আর বুদ্ধিমান, তাই সে কান পেতে তাদের কথাবার্তা শুনতে লাগলো। প্রথম ভূতটা বললে, এই তোদের এত দেরি হলো কেন রে? দ্বিতীয় ভূত বলল, কর্তা, আমরা চারপাশ ঘুরে ঘুরে এলুম, তাই দেরি হয়ে গেল। প্রথম ভূতটা আবার বলছে, ঘুরে ঘুরে কি দেখলি? তৃতীয় ভূত বলল, কামারপাড়ায় একজন মরেছে, কুমোরপাড়াতেও একজন মরেছে, আবার ঘোষালপাড়াতেও একজন মরেছে। দ্বিতীয় ভূতটা বলল, বাহ, ভারী মজা তো, কলুপাড়াতেও একজন মরেছে দেখে এলুম, তাহলে মোট 4 জন আজ মরেছে। পঞ্চম ভূত বলল, হ্যাঁ কর্তা। আচ্ছা কর্তা, এই মরা 4টিকে তুলে নিয়ে এলে কেমন হয়? সকলে বললে, ভালোই হবে, ভালোই হবে। প্রথম ভূত তখন গম্ভীরভাবে বললে, তোদের যখন ইচ্ছে হচ্ছে তখন তাই কর, 4টে মরাই তুলে নে। গোপাল তখন মনে মনে বললে, 4টি নয়, শালারা আমাকে নিয়ে 5টা হবে। তবে মরার আগে একবার তোদের একটা খেল দেখিয়ে যাব। আমার নামও গোপাল ভাঁড়। এমন সময় প্রথম ভূতটা একজন ভূতকে বলল, ওরে হামদে, আমার পাটা একটু টিপে দে। দিচ্ছি কর্তা। বলে যেই হামদো এগিয়েছে, অমনি গাছের উপর থেকে হেঁড়ে গলায় গোপাল বলল, এই বেটা হামদে, এদিকে আয়। গাছের উপর গলার আওয়াজ পেয়ে ভূতগুলো চমকে গাছের উপর চেয়ে দেখলো একটা নাদুস নুদুস ভুঁড়িওয়ালা বেটে মানুষ। ভূতগুলো তো অবাক হয়ে গোপালকে দেখতে লাগলো। গোপাল তখন চোখ পাকিয়ে আরও গম্ভীরভাবে ডাকলো, এই বেটা, কানে কথা যাচ্ছে না বুঝি? এখনই তোর শ্রাদ্ধ করব। তোর 14 পুরুষ আমার বাড়ি চাকরি করছে, তুই বেটা মস্তান হয়েছিস, দাঁড়া দেখাচ্ছি তোর মজা। গোপালের কথায় হামদো ভয় পেয়ে গেল। আজ্ঞে, আমার দোষ কি? ভূতগুলো ভয় পেয়েছে দেখে গোপাল সাহস করে গাছ থেকে নামলো। তারপর হামদোর দিকে চেয়ে বলল, বেটা, তুই যে লায়েক হয়েছিস, তোর বাপ ঠাকুরদা আমার বাড়ি চাকরগিরি করছে আর তোর এত লায়েক? প্রথম ভূত বললে, ওর 14 পুরুষ যে তোমার বাড়িতে চাকরি করছে তার প্রমাণ দিতে পারবে? গোপাল বলল, বলিস কি রে, জলজ্যান্ত প্রমাণ করে দেব। হামদো বলল, আমার বাবার নাম কি বলো দেখি। গোপাল বলল, তুই একটা আস্ত ভূত, তাই তোর বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। আমাদের বাড়িতে কি একটা চাকর? তোর বাবার মতো কয়েকটা চাকর আছে, সকলের নাম কি আমার মনে আছে? সব খাতায় লেখা আছে। চল, আমার সঙ্গে চাকরি করবি, চল। এখন আমার বাড়ি 30টা ভূত দিন আনে দিন খাটছে, তুইও খাটবি, চল। প্রথম ভূতটা তখন বললে, দেখ, তুই যদি ওর বাপ ঠাকুরদার নাম বলতে পারো তাহলে হামদো তোমার সঙ্গে যাবে। ভূতগুলোর সঙ্গে গোপালের কথাবার্তা হচ্ছে এমন সময় দূরে হরিবল শব্দ শোনা গেল। শব্দ শুনে ভূতগুলো ছটফট করতে লাগলো। কর্তা ভূত বললে, আমাদের কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, 1 ঘন্টা পর ফিরে আসবো। গোপাল বলল, তা কি হয়, তোরা যদি আর না ফিরিস? কর্তা ভূত বলছে, নিশ্চয়ই আসবো, এটা তো আমাদের আস্তানা। গোপাল বললে, তোরা কোথা থেকে কোথায় যাবি? হামদো বলল, এখানে আর কিছু খাইনি এখনো, এই খাবার জোগাড় করতে যাচ্ছি।
গোপাল তার কাকুতি মিনতি দেখে বলল, আচ্ছা যা, কিন্তু 1 ঘন্টার মধ্যে ফিরে আসবি, তা না হলে ব্রহ্মদত্তি আর মামদোকে পাঠিয়ে ঘাট ধরে আনবো। ব্রহ্মদত্তি আর মামদোর কথায় কর্তাভূতরা ভয় হলো, কারণ ব্রহ্মদত্তি হলো বামুন ভূত আর মামদো হলো মুসলমান ভূত। এরা দুজনেই বেশ শক্তিশালী। ভূত মহলে এদের সবাই ভয় করে। তাই সকলে হাত জোর করে গোপালকে বললে 1 ঘন্টার মধ্যেই আসবো। এই কথা বলে গোপালের কাছ থেকে বিদায় নিয়ে চোখের নিমেষে কোথাও যেন উধাও হয়ে গেল। ওদিকে বলহরি হরিবোল বলতে বলতে কতগুলো লোক একটা মরা নিয়ে আসছিল শ্মশানে। এমন সময় ভূতগুলো হা হা হি হি করতে করতে লম্বা লম্বা হাত পা বাড়িয়ে সেদিকে এগিয়ে যেতেই লোকগুলো মরা ফেলে দে ছুট। ভূতগুলো তখন এসে মনের আনন্দে মরাটাকে খেতে লাগলো। কড়কড় মরমর হাড় চিবোচ্ছে, চিবোতে চিবোতে কর্তাভূত বলছে, এই সব তাড়াতাড়ি খেয়ে নে, 1 ঘন্টার মধ্যে না ফিরলে লোকটা আবার ব্রহ্মদত্তি আর মামদোকে পাঠাবে। সবাই তখন তাড়াতাড়ি খেয়ে নিল। প্রায় 1/2 ঘন্টার মধ্যে গোটা মরাটাকে তারা শেষ করে ফেলল। ওদিকে দূর থেকে ভূতগুলো আস্তে আস্তে দেখলো গোপাল বটগাছে হেলান দিয়ে বসে জোরে জোরে নাক ডাকছে। ভূতগুলো গাছতলায় ফিরে এসে দেখলো লোকটা ঘুমোচ্ছে আর নাকও ডাকছে। কর্তাভূত তখন ফিসফিস করে বলল, এই চল আমরা গাছের পিছনের দিকে গিয়ে বসি, ওকে জাগাস নে, ঘুমোতে দে, সকাল হলেই আমরা কেটে পড়ব। সকলে বললে, এই ভালো। এই বলে সকলে সেই বটগাছের পিছনে গিয়ে গাছে হেলান দিয়ে বসে কর্তাভূতরা হামদোকে চুপি চুপি বললে, হ্যাঁ রে হামদো, লোকটা যদি সত্যি সত্যি তোর বাপ ঠাকুরদার নাম বলে দেয় তাহলে কি হবে? দ্বিতীয় ভূতটা বলল, তো পারবে না কর্তা, ও কি ওর নাম জানবে? আর একজন বলল, ঠিক বলছিস, ও কি করে নাম জানবে? হামদোই হয়তো সবার নাম জানে না। হামদোর এই কথা রেগে গিয়ে বলল, কে জানবে বাপ ঠাকুরদার নাম? এই কথাটা তখন গোপাল শুনে নিয়েছিল। দ্বিতীয় ভূত বললে, বেশ বলতো দেখি নামগুলো। হামদো বলল, আমার নাম হামদো, বাবার নাম আমদো, ঠাকুরদার নাম লামদো, আর বাবার নাম জামদো। কর্তা বললে, ব্যাস ব্যাস ব্যাস, ওই হলেই হবে, এই রকম বললেই হবে। এদিকে গোপাল ঘুমের ফাঁকে ভান করে সব শুনে নিল এবং মুখস্থও করে ফেলল। তারপর ধড়মড় করে উঠে বসে চেঁচিয়ে উঠে বলল, কই রে, কোথায় গেলি তোরা সব, এদিকে আয়। ভূত গোপাল ভূতগুলোকে ডাকতেই সব ভূতগুলো এসে হাজির হলো। গোপাল তখন তাদের বললে, এই তোরা সব হামদোর বাপ ঠাকুরদার নাম জানতে চেয়েছিলি না? নামগুলো সব মনে পড়েছে। তখন কর্তাভূতটা বললে, বেশ বলো নামগুলো। গোপাল তখন ঠিক যেমন শুনেছিল তেমনি নামগুলো বলল। কর্তাভূত সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বললে, হামদো, ইনি তোর বাপ ঠাকুরদার নাম বলেছে, তখন তুই ওর বাড়িতেই যা। হামদো তখন কাচমাচো হয়ে বললে, হ্যাঁ তা তো যেতেই হবে, তবে আমার একটা কথা আছে। বেশ, কি কথা আছে বল। চল, রাস্তায় যেতে যেতে বলবি। বেশ, তাই হবে, কিন্তু আমি তো হেঁটে যেতে পারবো না, আমায় কাঁধে করে বাড়ি নিয়ে চলো। হামদো আর কি করে, গোপালকে কাঁধে নিয়ে ঝড়ের বেগে বাড়ির দিকে রওনা হলো। পথে যেতে যেতে হামদো গোপালকে বললে, দেখো কর্তা, আমি তোমার কাজকর্ম করব বটে, কিন্তু দিনের বেলায় আমাকে দেখতে পাবে না, রাতের বেলায় আমি তোমার সব কাজ করে দেবো। বেশ, তাই হবে, আরও একটা শর্ত আছে। বল, কি শর্ত? রোজ আমাকে কাজ দিতে হবে, বসে থাকতে পারবো না, বসে থাকলেই আমায় ছেড়ে দিতে হবে, তা না হলে আমি তোমার ঘাড় মটকাবো। বেশ, তাই হবে। এইভাবে কথা বলতে বলতে হামদো গোপালকে তার বাড়িতে নিয়ে এসে কাঁধে করে নামিয়ে দিল। কর্তা, তুমি বাড়ির মধ্যে যাও, এখন আমি চললাম, সকাল হলে আর দেরি নেই, আর আমার থাকা চলবে না, কেউ দেখে ফেলবে।
কাল আবার রাত্রিরে আসবো, আর আমার কাজকর্ম ঠিক করে রেখো। এই কথা বলে হামদো হাওয়ায় মিলিয়ে গেল। গোপাল দরজার কাছে দাঁড়িয়ে থেকে তারপর দরজার কড়া নাড়া দিল। গোপালের স্ত্রী দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলো, কি গো, তুমি সারা রাত সারাদিন কোথায় গেছিলে? গোপাল তখন একে একে বাড়ি থেকে গিয়ে অবধি যা যা ঘটনা হয়েছে সব তার স্ত্রীকে বলল। সব শুনে গোপালের বউ এক গাল হেসে বললে, দেখো তো আমার ঝগড়া করার গুণ। আমি ঝগড়া না করলে তুমি বাড়ি থেকে যেতেও না, এসব ঘটনাও ঘটতো না। গোপাল বললে, দেখো গিন্নি, আর বকবক করে লাভ নেই, সারাদিন কিছু খাইনি, সকাল হয়ে গেছে, তুমি কাজকর্ম সেরে দুটো যাই হোক আমায় খেতে দাও। দেখতে দেখতে সারা দিন কেটে গেল। গোপাল সারা দিনটা ঘুমিয়ে কাটালো। রাত্রিবেলায় বাড়ির সকলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। গোপাল কিন্তু জেগে বসে রইল। রাত্রির যখন 12টা, এমন সময় আমদো এসে হাজির। এসেই বলে গোপালকে, বলল, বল কি কাজ করতে হবে? গোপাল বলে, আমার বাগানটা জঙ্গল হয়ে পড়ে আছে, ওটাকে ভালো করে পরিষ্কার করে দে। সঙ্গে সঙ্গে হামদো চলে গিয়ে বাগান পরিষ্কার করলো। কিছুক্ষণের মধ্যেই সে বাগান পরিষ্কার করে ফিরে এসে গোপালের কাছে বিদায় নিয়ে ফিরে গেল। এইভাবে রোজই হামদো আসে, গোপালের কাজ করে দেয়, চলে যায়। গোপালের দিন দিন উন্নতি দেখে পাড়ার লোকের হিংসে হলো। তারা ভাবতে লাগলো, গোপালের এত পয়সা পাচ্ছে কোথায়, যে বাড়ি ঘর মেরামত করছে, বাগান পরিষ্কার করাচ্ছে, পুকুর কাটাচ্ছে। এইসব ভেবে পাড়ার লোক জ্বলে মরতে লাগলো। শেষে একদিন তারা মহারাজা কৃষ্ণচন্দ্রের সব কথা জানালেন। পরের দিন গোপাল রাজসভায় আসতে মহারাজ জিজ্ঞেস করলো, আচ্ছা গোপাল, তুমি যে বাড়ি বাগান পরিষ্কার করছো, পুকুর কাটাচ্ছ, এত টাকা পয়সা খরচ হচ্ছে, এসব কে দিচ্ছে? গোপাল হাত জোড় করে বললেন, মহারাজ, আমি কিছুই বলতে পারবো না। রাতে ঘুমিয়ে থাকি আর সকালে উঠে দেখি সব কাজকর্ম হয়ে গেছে। গোপালের কথা শুনে মহারাজ হেসে উঠল। তারপর বললেন, আচ্ছা তুমি বাড়ি যাও, আমি সন্ধান নিচ্ছি। সেদিন সন্ধেবেলায় রাজা গোপালের প্রতিবেশীকে ডেকে বললেন, আজ তোমরা সারা রাত জেগে গোপালের বাড়ি পাহারা দেবে, তাহলে বোঝা যাবে কে গোপালের কাজ করে দেয়। গোপাল তখন এইসব লোকগুলোকে জব্দ করার জন্য মনে মনে একটা বুদ্ধি এঁটে হামদো আসতেই তাকে বলল, হামদো, তুই তোর আর একজন বন্ধুকে নিয়ে রাজকর্মচারী সেজে আয়। হামদো সঙ্গে সঙ্গে তার বন্ধুকে সঙ্গে নিয়ে রাজকর্মচারী সেজে গোপালের কাছে এসে হাজির হলো। গোপাল বললে, যাও, তোমরা আজ তোমাদের কোনো কাজ করতে হবে না। হামদো বলল, তাহলে আমরা কি করব? গোপাল বলল, আমার বাড়ির চারপাশে জন করেক লোক পাহারা দিচ্ছে, তোমরা তাদের রাজার হুকুম জানিয়ে সারা রাত ধরে আমার নতুন পুকুরের মাটি কাটাবে। হুকুম পাবার সঙ্গে সঙ্গে হামদো তার দুই বন্ধুকে নিয়ে চলে গেল। তারপর তারা দেখলো সত্যি কয়েকজন লোক গোপালের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। হামদো তাকে কাছে গিয়ে বলল, শোনো, তোমরা মহারাজার হুকুম দিচ্ছি, আজ সারা রাত ধরে তোমরা গোপালের নতুন পুকুরের মাটি কাটবে। হামদোর কথা শুনে সকলে ভয় পেয়ে গেল। তারা চুপ করে দাঁড়িয়ে থাকতে থাকতে হামদোকে বলল, শিগগিরই মাটি কাটতে শুরু করো, নইলে চাবুক মারতে মারতে মাটি কাটাবো। এই কথা বলে কোদাল আর ঝুড়ি ফেলে দিল তাদের সামনে। লোকগুলো আর কি করে, সারা রাত ধরে গোপালের পুকুরের মাটি কাটতে লাগলো। সারা রাত ধরে মাটি কেটে লোকগুলোর অবস্থা খুব কাহিল হয়ে পড়ল। কিন্তু কি করবে, রাজার হুকুম অমান্য করলে বিপদ। তাই তারা সকাল হবার অপেক্ষায় রইল। পূর্ব দিকে ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে হামদো আর তার বন্ধু চলে গেল। লোকগুলো তখন আধমরা অবস্থায় হাঁপাতে হাঁপাতে যে যার বাড়ি ফিরে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে বসে আছে, সভা পরিষদ যে যার জায়গায় বসে আছে। গোপাল গম্ভীর মুখে বসে আছে তার আসনে, প্রহরীরা পাহারা দিচ্ছে। চারিদিকে লোক লস্কর দাঁড়িয়ে, সভাগৃহে একদম জমজমাট ব্যাপার। এমন সময় কতগুলি লোক হাঁপাতে হাঁপাতে এসে বললেন, মহারাজ, আমাদের রক্ষা করুন। গোপাল মনে মনে ভাবল, কেমন হলো, আমার পরের হিংসা আর করবি? এরপর মুখে বললে, আচ্ছা যাও, পরের হিংসা ত্যাগ কর, তাহলে আরও শাস্তি পাবি না হলে। লোকগুলো তখন আস্তে আস্তে যে যার বাড়ি গেল।
রাজসভা থেকে ফিরে গেল গোপাল ও তার স্ত্রীকে বললে, দেখো গিন্নি, হামদোকে দিয়ে অনেক কাজ করালাম, আর তো হাতে তেমন কাজকর্ম নেই, তাছাড়া মহারাজও সন্দেহ করছে, এবার হয়তো তিনি নিজেই খোঁজ খবর নিতে শুরু করবেন। গিন্নি বললেন, তাহলে উপায়? গোপাল বললেন, মাথায় কিছু আসছে না, তুমি একটা বুদ্ধি দাও তো। গিন্নি বলে, এক কাজ করো, আজ হামদো এলে তার কাছে কিছু টাকা করে নিয়ে বিদায় করে দাও, ওসব ভূত পেত নিয়ে আশা করি আর কোনো বিপদ হবে না। কখন কি বিপদ হয় বলা যায়? গোপাল বলল, ঠিক। সেদিন আবার এসে হাজির হলো হামদো, এসেই বলল, কর্তা, আজ কি কাজ দাও? গোপাল বলল, দাঁড়াও একটু ভেবে দেখি। হামদো বললে, কর্তা, আমি বরং তোমায় কিছু টাকা আর গয়না দিচ্ছি, নিয়ে আমাকে ছেড়ে দাও। গোপালও তাই চায়। সে একগাল হেসে বলল, বেশ, তোর সঙ্গে আমার যা কথা হয়েছিল সব কাজ করে দিয়েছিস, এখন তোর যা ইচ্ছা তাই কর। সঙ্গে সঙ্গে হাওয়ায় মিশিয়ে গেল হামদো। তার কিছুক্ষণের মধ্যে টাকা আর গয়না ভর্তি একটা বাক্স এনে গোপালের হাতে দিয়ে বিদায় নিল চিরদিনের মতো। গোপাল বাক্স ভর্তি গয়না টাকা পেয়ে মনের আনন্দে একরকম লাফাতে লাফাতে বাড়ির মধ্যে গিয়ে গিন্নির হাতে দিল। গিন্নি তো আর টাকা গয়না বাক্স পেয়ে হেসে লুটোপুটি। গোপালও একগাল হেসে বলল, বুঝলে গিন্নি, আমার নাম গোপাল ভাঁড়। Please like, share and subscribe to this channel Pile Bangla.